মানুষ চেষ্টা করছে তাদের মনের কথাগুলো কিভাবে বলা যায়। আমরা যখন এই গ্রামেতে হাই স্কুলে যেতাম তখন বর্ষাকালে প্রায় আমার 2-3টে প্যান্ট লাগতো, পরে যেতাম আসার খেয়ে পড়তাম, 2-3টে প্যান্ট। আমি তো এখান থেকে উঠে গেছি, এই গ্রামের থেকে উঠে গেছি। এই জন্য গ্রামের যে টান, এই টান আমার কোনো ছোট নাই। আর ছোট নাই বলেই আমি যখন যেখানে থাকছি সেখানেই এই গ্রাম আমি টকশো করি। এখন আমার কোনো পয়েন্ট না থাকলে আমি খালি খালি করে দিই আমার বাড়ি বাগেরহাট জেলার মোল্লার থানায়। এই যে সর্বশেষ টকশো করে আসলাম, যেদিন এই বিমান ভেঙে পড়লো, স্কুলটার নাম মাইলস্টোন, আমাদের চিতলমারি কুড়িয়া গ্রামের একটা মেয়ে ফাতেমা নাম, ও মারা গেছে। আমি কিন্তু আমার টকশোর মধ্যে চট করে উঠে ফেলছি যে আমার বাগেরহাট জেলার আমার নির্বাচনী এলাকা চিতলমারি কুড়িয়া গ্রামের ফাতেমা আজকের এই দুর্ঘটনায় মারা গেছে। তার বাবা কুয়েত থেকে ছুটে আসছে, তার কান্না আমার বুকের মধ্যে বাজে। মারা গেছে তো অনেকেই। আমি প্রথমেই আমার নিজের এলাকার এই কথাটা বলি যে আমার এলাকার থেকে কোনো সময় সম্পর্ক ছিন্ন হয় না। এটা কদমতলা, তারপর মোল্লাহাট, তারপরে ফকিরহাট চিতলবাড়ি, সব মিলে আমি একটা যুদ্ধে নামছি হলো মূলত 2008 সালে। এর আগে আমি রাজনীতি করে বেড়াইছি, কলেজে লেখাপড়া করছি, সেখানে দাঁড়াইছি, ভোটে দিচ্ছি। ঢাকা কলেজে পড়াশোনা করছি, ভোটে দিচ্ছি। উকিল বারে ওকালতি করছি, ভোট করছি, 7-8 বার প্রেসিডেন্ট সেক্রেটারি জিতছি। যখন যেখানে গেছি আল্লাহ আমার তকদিরে ইজ্জত এনে দিছে, যেখানে থাকছি সেই জায়গার বড় ইজ্জত। 2008 সালে আমারে, তখন কিন্তু মোবাইল টোবাইল ছিল না, বেগম খালেদা জিয়া একটা ফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে খুলনায় মেয়র তৈবুর রহমান সাহেব মারা গেছে 1996 সালে তৈবুর রহমান সাহেব মারা গেছে। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, ক্ষমতায় ছিল বিএনপি, ক্ষমতায় ছিল জাতীয় পার্টি, সামরিক শাসন। 21 বছর পর ভোট হলো, আওয়ামী লীগ ক্ষমতায় গেল, আমাকে এই সিটি হাসিনা জিতল। হাসিনা তার সিট ছেড়ে দিয়ে তার ভাই হেলালকে পাঠালো। আর আমার ওই মেয়র সাহেবের বাড়ি ফোন করে, মেয়র সাহেব আমার আত্মীয়, আমার শ্বশুরকুলির আত্মীয়, উনি আমার ধরে নিয়ে গেছে, তোমার সাথে খালেদা জিয়া কথা বলবে, আসো। আমি তো একটু অপ্রস্তুত, খালেদা জিয়া আমার সাথে কথা বলবে। ফোন করে আমার বেগম জিয়া বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি, সবার কাছে শুনছি, আপনি বিএনপির টিকিটে ওইখানে ইলেকশন করবেন। আমি তো বোকা হয়ে গেছি, কি বল। আমি বললাম যে ম্যাডাম, আমি তো আমার ছাড়া, আমি ছাড়া আমার তো আর কিছু নাই, একটা ইলেকশন করতে অনেক টাকা পয়সা লাগবে, আমার তো টাকা পয়সা নাই। আমি কর্মজীবনে বিয়ে শাদী করছি, কেবল শুরু করছি, ওকালতি। ম্যাডাম বললো যে আপনি দাঁড়ান, আমি দেখবো। আমি বললাম তাহলে আপনি এখন থেকে আমাকে তুমি বলেন, আর আপনি বলেন না। ম্যাডাম বললেন দীপু তুমি দাঁড়াও। ওই আমলে উপনির্বাচনে হেলালের ক্যানভাস করতে আসতো এমপিরা, আর আমাদের ক্যানভাসের কোনো লোক খুব ছিল না, বাড়ি থাকতে পারত না। তখনও বাহির দিয়ে তুষারে গুলি করে মেরে ফেললো, গাং নিয়ে একটা নিজেকে বন্দুকি গুলি খেয়ে মরে গেল। এই 2 গুলির আসামি কেরুর নাম না দিয়ে অজ্ঞাত আসামি দিয়ে একটা মামলা করে রাখলো। তার মানে আমাকে, আমার দলে যারা নামবে ইলেকশন করতে, সব কটারে বাড়ার কাছে ঢুকে, তাহলে ভয়তে প্রায় সবই ঘর ছাড়া হয়ে গেল। ম্যাডাম কিছু টাকা দিলেন বিএনপির সিনিয়র নেতাকে, এইখান থেকে একজন সিনিয়র নেতা যিনি ইলেকশনও করে, তার মাধ্যমে যে টাকাগুলো আসলো তার একটা টাকা আমাদের কাছে পৌঁছায় নাই। এর সাক্ষী জমা শিখবে মোল্লাহাটের সাক্ষী।
অনেক কষ্ট করে আমরা ইলেকশন করছি 96-তে। আমার এই বাড়ি তরিকুল ইসলাম সাহেব আসছেন, মন্ত্রী মারা গেছেন। আমি কিন্তু এই মোল্লাহাটের এই কোনায় এখানে থেকে, এই 3 উপজেলার এইখানে থেকে, ওই নমিনেশনে তখন অন্য কোনো তদবির কারক ছিল না। আমার নমিনেশন দিল, আমি তাই ইলেকশন করলাম। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার ভাই হেলাল, তার বিরুদ্ধে দাঁড়ানোর বুকের পাটা এই অঞ্চলে কেউ ছিল না, ওহিদুজ্জামান দিবি ছাড়া। আর সব পরাজিত কেউ ছিল। ঠিক 2008 সালেও কিন্তু ঘটনা তাই। 2008 সালে আপনাদের একটু ইতিহাস বলতেছে, এই জন্য যে বললে সুবিধা হবে, তর্ক করতে বিতর্ক করতে অনেকে লম্বা কথা বলে, সুবিধা হবে আপনাদের। 2008 সালে বিএনপি সিদ্ধান্ত নিল ইলেকশন যাবে না। ইলেকশনের নমিনেশন দাখিল করার 1.5 মাস আগে আওয়ামী লীগের নমিনেশন ঘোষণা হয়ে গেল। আমাকে এই সিটি দিল কারে? শেখ হাসিনা। শেখ হাসিনার ক্যান্ডিডেট দিল, আমরা টিকিট আনতে গেলাম। আমাকে মোল্লাহাটে টিকিট আনতে গেলাম 2 জন, কোনো ক্যান্ডিডেট নাই। আর মজিবর সাহেব আর আমি, জিজ্ঞাসা করবেন, আমি প্রকাশ্য আজকে বলে দিই, আপনাদের জানা থাকা দরকার। মজিবর সাহেব নমিনেশন পেপার কিনলো পার্টি, জমা না দিয়ে বলাই চলে আসলো। আমি একা নমিনেশন পেপার জমা দিছি, আরেকজন দিছিল, শেখ হেলাল কেনাই ছিল টুকুরা বাড়ি, পানের দোকানদার। হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বিএনপির অফিসে গেছিল নমিনেশনের টিকিট আনতে। কোন পজিশনে ছিল বিএনপি তখন বোঝেন? আর এই সিট কোন পজিশনে ছিল? আমি টিকিটের জন্য ঢুকলাম, আমাকে খুলনা ডিভিশনের সব কজনকে একসাথে ডাকছে ইন্টারভিউতে। ম্যাডাম জিজ্ঞাসা করলো, দীপু? আমি বললাম, ম্যাডাম শেষ পর্যন্ত থাকবেন, আমি যাব। আপনাদের মনে আছে যারা একটু বড় হয়েছে, বেগম খালেদা জিয়া বৃষ্টির মধ্যে মোল্লাহাট কলেজ মাঠে মিটিং করে গেছে, ফকিরহাট কলেজে মিটিং করে গেছে। আপনারা এই অঞ্চলের মানুষ, মোল্লাহাট ফকিরহাট চিতলমানের মানুষ, ওই সময় বিএনপি সিট পাইছিল সারা বাংলাদেশে 24টা। ব্যারিস্টার মওদুদ, জমির উদ্দিন সরকারের মতো বড় বড় নেতারা সবাই গেছে, কেউ জিততে পারেনি। সেই আমলে আমরা প্রায় 70,000 ভোট পেয়েছি। ভোটে আমরা জিতবো না আমি জানতাম, কারণ ষড়যন্ত্র যেটা হচ্ছে, ষড়যন্ত্রে সেনাবাহিনী জিতে যাবে আওয়ামী লীগের, এটাও সবাই জানতো। কিন্তু আমরা নির্বাচনে দাঁড়াইছি, আর এই সিটে ওই সময় আমি দাঁড়ায় থাকছি। কারা কারা তখন ষড়যন্ত্র করছে তার প্রমাণ আছে। যারা বিএনপির ওই সময় নিষ্ঠার সাথে কাজ করছে তারা জানে, আমি কারোর বদনাম করবো না। আমি কথাগুলো উঠলাম এই জন্যে, আমি অত্যন্ত শক্তভাবে বলি, আমাদের এই অঞ্চল থেকে যারা বিএনপি থেকে ক্যান্ডিডেট হয়েছে এর আগে, আমি ছাড়া আর কেউ এমপি হওয়ার স্বপ্ন নিয়ে বিএনপিতে দাঁড়ায়নি। এরা দাঁড়াইছে 2 পয়সা পাবে কোথায়, ইলেকশনে দাঁড়ানি পয়সা যা পাইছে তার 12 আনা রেখে দিয়েছে, 4 আনা খরচ করছে, প্রমাণ আছে এবং সবাই জানে। আমি আমার গোটা জীবন নিজে আয় করছি, যা ধার করছি, কর্জ করছি, আত্মীয় স্বজনের কাছ থেকে নিচ্ছি। আমি আমার পার্টির পিছনে, আমি আমার পলিটিক্সের পিছনে খরচ করছি। এখানে কেউ আঙ্গুল উঁচু করে বলতে পারবেন না, কানে তো সবাই যায়, কে কোন জায়গা থেকে কি করে। ওহিদুজ্জামান দীপু ভাই অমুকের কাছ থেকে 5টা পয়সা চান্দা বা অমুকের ফোন করে 5টা পয়সা মোল্লাহাট কোন জায়গায় কোন সেক্টর থেকে নেছে, যদি বলতে পারেন আমি কালকে মাথা নত করে মোল্লাহাট থেকে পালায় চলে যাবো। আমি কখনো এই কাজ করি না। আমার সুযোগ ছিল, আমার সুযোগ ছিল, এখনো আছে। সরকারে এই উপদেষ্টা সরকারে আমার যেসব লোক আছে শুনলে অনেকে ঘাবড়ায় যাবে, আমি তাদের কাছেও যাই না। আমার একটাই শর্ত, আমার একটাই ইচ্ছা, আমার একটাই চাওয়া, আল্লাহ যদি কবুল করে, আমার এলাকার মানুষ যদি দোয়া করে, দয়া করে, একটা বার যদি আমি পার্লামেন্টে যেতে পারি, তাহলে মোল্লাহাট ফকিরহাট চিতলমারীর মানুষ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই পোস্টে আমার নেবে এবং আমারে রাখবে। আমি কয়দিন ধরে কাজ করি, এখানকার অনেকেই আমার সাথে হাড় ভাঙা পরিশ্রম করে। এরা জানে সবাই যে দীপুবাড়ির গরিব মানুষ, পয়সা নাই, এরা যার যার নিজের পয়সা খরচ করে খায়, গাড়ি ভাড়া তাও অনেক সময় এরা নিজেরা চাঁদা তুলে দেয়। আমি এই কায়দায় রাজনীতি করি, এই কায়দায় আপনারা আমার সাথে চলাফেরা করেন।
এই কথা ছেলেরা দূরে দূরে যায়। আমি এখন সিরিয়াস হয়ে গেছি কেন? যারা দৌড়দৌড়ি করতেছে মাঠে, আল্লাহ তুমি মাফ করো, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না। আপনারা এক একজনের মানুষের প্রত্যেকের তো কিছু অতীত ইতিহাস থাকে, কে ডাকি, কোন জায়গাতে আসে, কে কায়দায় আসে, কার কি হওয়া উচিত, কে কোন জায়গায় বসলি, কে কোন জায়গায় কথা বললি, কে কোন কায়দায় কথা বললি, কার গুরুত্ব কতটুকু, একটু পিছনের দিক তাকায় তালাশ করে দেখলে দেখবেন। এটা ঠিক, জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো, এটাও যেমন ঠিক, তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে হয়েছিল, অন্য কোনো বংশে কিন্তু হয় নাই। এটাও কিন্তু ঠিক, এটাও মনে রাখতে হবে, যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে। আমাদের এখানে যারা পার্লামেন্টের নমিনেশন চায়, কার কার বাড়ি আপনারা চেনেন হাত তোলেন। এমপির নমিনেশন চায় এরকম বাড়ি, সেই নমিনেশন ক্যান্ডিডেটের বাড়ি চেনেন, বাপের নাম জানেন, আমি তো এগুলো নাই, এগুলো নাই। আপনাদের ক্যান্ডিডেট যদি আপনারা ওয়াদা করেন, আপনাদের ক্যান্ডিডেটের আল্লাহ দিলি সবটা আল্লাহ ভরপুর করে দিয়েছে। আমার দুটো ছেলে মেয়ে, আমার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, সে তার মধ্যে কর্মজীবন পাস করে। আমার একটা মেয়ে, আমার মেয়েটা ডাক্তার, বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল, সেখানে সে কাজ করে। আমার স্ত্রী একটা শিক্ষকতা করতো, বেতন করি যা পায় আল্লাহ ভালো হয়েছিল, পেনশনে আছে, আমার সংসার চলে যায়। আমার কিন্তু কোনো কষ্ট হওয়ার কথা না। আমি একজন উকিল, যে বরাদ্দের উকিল, হাইকোর্টে আইটে গেলি মাসে 5-6 লাখ টাকা ইনকাম করা আমার জন্য কোনো ঘটনাই না। আমি কিন্তু সেই জায়গা থেকে দৌড়ে বেড়াই কেন? এই যে আপনারা চারিদিকে আমার বসা আছে, আপনারা এত কষ্ট করছেন, আমি এত দৌড়াদৌড়ি করাইছি আপনাকে, একটাবার সুযোগ পেলি আপনাদের সবাইকে দাঁড় করাই দিয়ে যাবো এমন ভাবে যাতে আপনাদের পরিবার বলবে ইয়েস দিবু মেরে বাড়াইয়ে, আমরা ঠকি নেই, আমরা লাভ। আমি তো কখনো ক্ষমতায় যাই নাই, কোনো সময় ক্ষমতায় ছিলাম না, কিন্তু আপনারা বলেন তো, গত 15 বছরে আমি যা পারছি, যখন যতটুকু পারছি, আমি আপনাদের কাছে পৌঁছে দিইনি? অবশ্যই, যতটুকু পারছি আমি পৌঁছাই দিচ্ছি। আমি কোথা থেকে আনছি? চুরি করে আনি নাই, ডাকাতি করে আনি নাই, আমার আত্মীয় স্বজন মধ্যবান্ধব আমার দিচ্ছে। আমি বেঁচে দিলি আমার কয়েক লক্ষ টাকা, আমি শান্তিতে থাকতে পারবো। আমি এটা ভোটের জন্য দিই, আমি দিচ্ছি আমার মন পড়ে, আমার মন টানে, সেই জন্য আমি আজকে রাখছি 3টে জিনিসের জন্য। একটা, আজকের এই দিনটা আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথায় আমি এই দলে আসছিলাম, এরকম ভাগ্য অনেকের হয় না, অনেকের ভাগ্য হয় না যে সরাসরি দলের প্রধান ডাকে নিয়ে দল করাইছে, আর একজনও নাই আমি ছাড়া, এই অঞ্চলে একজনও নাই, বাগেরহাট জেলায় একজনও নাই, আমি একমাত্র ব্যক্তি যাকে ডেকে নিয়ে ম্যাডাম জিয়া এই পার্টিতে দিচ্ছে, আর কেউ নেই। আর সবাই এমনি দল করছে, দল করে করে পথ পাইছে, ম্যাডামের দ্বারা কাছে চেনে অনেক। আমার কিরকম চেনে, সর্বশেষ ম্যাডাম জেলে যাওয়ার 3 দিন আগে আমি দেখা করতে গেছি, আমাদের বাগেরহাট আরো 3-4 জন ছিল, তাদের সামনে ম্যাডাম বলে দিলেন, হ্যাঁ তোমরা বাগেরহাট চলে যাও, আর দীপু তো নিয়মিত আমার কোর্টে যায়, ওর যাওয়া লাগবে না, আর তোমাকে বাগেরহাট জেলায় আর তেমন কোনো পদ দেওয়া লাগবে না, ওর পদ আমি দেবো। খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক বানানোর সিদ্ধান্ত ম্যাডাম দিয়েছিলেন। যদি তিনি হাজতের 8 তারিখ, হয়তো ওই মাসে আমি সাংগঠনিক সম্পাদক হতাম। পরে রাজনীতির অনেক মেরুকরণ, ম্যাডাম ভিতরে চলে গেলেন, অনেক ঘটনা এর মধ্যে হয়তো সেটা হয় না, তকদিরেও নাই, ধরতে আমি হয়নি, কিন্তু এই যে প্রাপ্তি, এটা তো অনেক বড় প্রাপ্তি। আমি আজকে ম্যাডামের জন্য খাস করে আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করবো, এই জন্য ডাকছি সবাইকে। 2 নম্বর হলো, এখন তার সময় নাই, যে যুদ্ধে নামছি, তকদিরে আল্লাহ রাখলে যুদ্ধ করে নমিনেশন আনতে হবে। আপনারা যারা আমার পক্ষে যে আরেকজনের শক্তি হচ্ছেন, তারা যদি নমিনেশন না আনতে পারেন, তাকেও তো মুখটা ছোট হয়ে যাবে, তাকেও তো মুখটা কালা হয়ে যাবে। এখন আমি কাজ করতেছি, যদি আমার ঘাটতি থাকে, তাহলে সেই ঘাটতি নিয়ে আপনারা তো স্মারক করবেন যে উনি এই যে এই দুর্বল মানুষ, ওনারা নিয়ে দুর্নীতি করে। এই জন্য আমার আপনাদের শক্ত বানাতে হবে। আর একই সময় আপনাদের কাছে আমার প্রত্যাশা, রাজনীতি এখন আর আপনাকে জাতীয় রাজনীতি করার দরকার নেই। আমাকে ছাত্র নেতা ফোরকান জাতীয় রাজনীতির বক্তৃতা করলো, এখানে জাতীয় রাজনীতির বক্তৃতা তোমার কাছে আমি শুনতে চাই। এখন বক্তৃতা হবে আমার বক্তৃতা, ওহিদুজ্জামান দীপুর বক্তৃতা, যেখানে যেখানে কথা হবে আমার লোকরা আমার কথা বলবে, সবার মুখ দিয়ে ওঠে বেরোবে, আমরা বুঝি দীপু
আমরা বুঝি দীপু, আমরা চাই দীপু, দীপু জিতবে, দীপু নমিনেশন হবে, দীপু ছাড়া কেউ কোনো খানা নাই আদবের সাথে। অন্য কোনো আলোচনা এখন আর করার সময় নাই। 3-4 জন নেতা যে আসে তারা টিকিট দেবো, তার তার ঘুরে বেড়াবে, যে টিকিট পাবে তার নিয়ে তুমি ঘুরো, আমাদের আসার দরকার না। আজকে টিকিট যে পাবে তার পক্ষে আসি, এই যারা যারা কবা টিকিট পালি যাইও আপত্তি নেই। টিকিট যে পাবে আমি যদি না পাই, অন্য যে পাবে তার দলে সবাই চলে যাবে, আমিও যাব। টিকিট যে পাবে তার দলে আমিও যাব, কোনো সন্দেহ নাই। কিন্তু টিকিট পাওয়ার আগ পর্যন্ত আমার সাথে যারা, তাদের কথা টিকিট তার টিকিট আমরা আনবো, কোন কাদায় আনবো আমরা দৌড়ে বেড়াচ্ছি, যেখানে যা করা লাগে তাই আমরা করি। যদি এই পয়েন্টে আপনারা একমত হন তাহলে নির্বাচনের মাঠে আমি থাকবো, আর যদি না হন আমি থাকবো না। আমি আজকেই আপনাদের সাথে কথা বলি, আমার বক্তব্য হলো মোল্লাহাটের মানুষ, চিতলমারি কোনো নেতা নাই, ফকিরহাটেও কোনো নেতা নাই, তারা পার্লামেন্টের ইলেকশনের কোনো ক্যান্ডিডেট ওই 2 অঞ্চলে নাই। মোল্লাহাট ঘুরে সব এমপি, সব এমপি, কোনো পোস্ট যাবে না, তারা সব এমপিতে যাবে। ভালো, এটা ভালো একটা এলাকায় এরকম এত নেতা থাকা ভালো, নেতায় নেতায় ভরা। কিন্তু কাজটা তো হচ্ছে না। বড় জোর টিওনের বাইরে জাতি করতেছে, দিন ভরে টিওনো দালালি, ওসির দালালি, এর বাইরে কিন্তু আমি দেখি নাই, এর বাইরে জাতি পারতেছে না। আমার হাত ধরে পা ধরে রিকোয়েস্ট করো, টিওনের অফিসে খুব সহজে আমার কেউ নিতে পারে না। টিওনো যদি সালাম দেয়, একবার 2 কাপ চা খেয়ে যাও, তাহলে যাই, নাহলে কোনো দালালি করতে টিওনোর দ্বারা আমি যাই না, ওসির ওখানে যাই না। এটা আমার আমি ফোন করবো, শুনবে, আমি ফোন করবো, তাই করতে হবে। আমি যদি সেই ক্ষমতার লোক না হই, তাহলে আমারে দিয়ে আপনাকে কি কাজ হবে, কিছু হবে না। এই জন্য আমি আজকে আপনাদের কষ্ট দিয়ে ডাকছি, এই জন্য যে আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছি, আমার সাথে একটা টিম থাকবে। এই টিমে আমি কিছু দিতে পারি না, পারবো না। তাদের সংখ্যা আপনারা এখানে যারা নেতারা আছেন, বিশেষ করে আমি যেটা খেয়াল করলাম, দেখলাম ছাত্র দল, বিএনপি, যুব দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, এর মধ্যে যুব দলই একটু বেশি অগ্রভাগে আছেন। আপনারা যুব দলের পক্ষ থেকে ঠিক করে নেন যে আপনারা সার্বিক সমন্বয়ের দায়িত্ব কে কিভাবে পালন করবেন, কে কোথায় কারে কোন দায়িত্ব দেবেন। আমার এক ভাই, ওর সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নাই, কিন্তু আমি খুব আশাবাদী আজকের বক্তব্যে, যে অনলাইন প্রচারের মধ্যে সে যেভাবে নিজের এক্সপেরিয়েন্স করছে, তোমাকে যদি লাগে না, তোমাকে আমি আমার ছেলের সাথে আজকে অনুরোধ করবো, ত্যাগ হয়ে যাও, তোমরা দুজনে আলোচনা করে, যদি কোনো প্রয়োজন আমার লাগে, আমার কোনো সহযোগিতা লাগে, এটা জানাবা। তোমরা দুজনে আলোচনা করে আমার এই অনলাইন প্রচারের বিষয়টাকে দায়িত্বটা তোমার নিতে হবে। আজ থেকে তুমি আমার এলাকার ছেলে, তুমি এই দায়িত্বটা নিলে আমি উপকৃত হবো। তুমি কি সবার মধ্যে এই কথা ইচ্ছা করে যে দায়িত্বটা তুমি নিলে? এখানে অন্য যারা আছেন তাদের সবাইকে আমার বক্তব্য হচ্ছে, আমি এরপরে বিভিন্ন জায়গায় যাবো প্রোগ্রামে, আপনারা বেছে নেবেন কাকে নেবেন। একটা টিম, যে টিম ইমানদারিত্ব থাকবে, যে টিম আমার উপরে জীবনের উপরে ঝুঁকি আছে, আমার এটা মনে হয় না। আমার তো কেউ জীবনে কোনোদিন ক্ষতি করিনি, জ্ঞান তো তারপরেও তো থাকে, আর প্রচারের জন্য মানুষও লাগে। আপনারা যারা বোঝেন সেই টিমটাকে আপনারা। 2 নাম্বার হলো, আমাকে দলের গ্রুপের লোকজন অধিকাংশই কিরকম একটা বোবা ভাব। আপনারা এক জায়গায় থাকেন মেলা মানুষ, অথচ স্লোগান ধরার কেউ নেই। স্লোগান যদি আগে ধরে দল দখল তাহলে তো পিছনে পড়ে যাবে। হাতে তালি দিয়ে নেতারা যদি মাথায় দিতে না পারেন, তাহলে তো পিছনে পড়ে যাবে। আমাকে লোক বসে থাকে, অন্য মানুষের 50 জন, তারা হাতে তালি দিয়ে আমাকে বিপক্ষের নেতা বানায় নিয়ে হেঁটে চলে যায়। আমাকে লোক ছড়াই ছিটিয়ে দেখা যায়, আমাকে লোক রয়েছে 200 ঘুরে বেড়াচ্ছে, এই অভিমুখের দিকে যাচ্ছে, ওর দিক টাকাচ্ছে, কেউ করে এবং কারণ কি? 3টে কারণ। একটা হচ্ছে এদের কোনো লক্ষ্য নেই,